উৎপল শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আর বাকিরা কোথায় বলো তো? আজকে আমি বাড়িতে আছি, এখান থেকেই ক্লাস করতাম। 8:30 বাজছে টোটাল, আসবে। ঠিক আছে, ওরা আসে 8:30 শুরু করবো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এখনো কেউ আসেনি। যেদিনে তাড়াতাড়ি আমি ঢুকবো। স্যার পিএসসি কিছু খবর আছে নাকি? না না, এখনো কিচ্ছু নেই। মোটামুটি এই সপ্তাহেও কিছু হবে বলে মনে হচ্ছে না। নেক্সট উইক। নেক্সট উইক হবে না ভোটের পর হবে বলুন দেখি। নেক্সট উইক। ভোটের পরকে ওয়েট করবে না। আচ্ছা পিএসসি সম্পূর্ণ সংস্থা। হ্যাঁ স্যার, ভুলে পরীক্ষাটা কোন সময় দিকে হতে পারে? ডিসেম্বর ধরে চলো। পিএসসির গল্প তো মোটামুটি হ্যাঁ ডিসেম্বর ধরে চলো। পড়তেও তো স্যার সময়ও লাগবে। প্রচুর সময় লাগবে। পিএসসি সিলেবাসটাও সিলেবাস তো। খারাপ করে দেবে বাবা। উৎপল একবার বেরিয়ে গিয়ে দেখে নাও তো একটু কেউ আসে কিনা। হ্যাঁ দেখছি স্যার।
যাক, আহ, স্যার শুরু করে দিন। হ্যাঁ, সাউন্ডটা পরিষ্কার তো হ্যাঁ হ্যাঁ মোটামুটি? আচ্ছা, আমরা বলেছিলাম যে সেডিমেন্টারি রকসের কিছু ক্রিটিক্যাল পার্ট যেগুলো আমরা আগের দিন সারিনি, সেগুলো আজকে সারবো, তাই তো? হ্যাঁ তো সবাই রেডি হও, খাতা কলম নিয়ে বসো। আজকে খালি তোমাদের জন্য ক্লাসটা করা। আমি অ্যাকচুয়ালি বাড়ি এসেছি, সামনে ওই গাজন হয়, গাজন জানো কেউ? উৎপলটা হুম। তো জানবে। আচ্ছা, চলো প্রথমেই মাড ক্র্যাকস, MUDCRACKS, মাড ক্র্যাকস কি? শিল্পা হয়ে গেলেই করবে, রেসপন্স করবে, ফিডব্যাক দেবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। মাড ক্র্যাকস, উৎপল জানা আছে কি? হ্যাঁ স্যার, বলো। মাড ক্র্যাকস হচ্ছে ওই সেই মানে পলি মিশ্রিত কাদা মাটি আর কি, মানে যেটা হচ্ছে জলের পরে শুকিয়ে গেলে জলটা, সেখানে শুষ্কতার অভাবে যে ক্র্যাকস তৈরি হয়, ফাটল। ওগুলোর প্রধান বৈশিষ্ট্য কি? না, ওগুলো লেয়ার বাই লেয়ার উঠে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে পুকুর তাহলে কাটার লিখে নাও, সময় স্যার যেগুলো দেখা যায় স্যার। একদম পলিটা হ্যাঁ শুকিয়ে যাওয়ার পর। হ্যাঁ হ্যাঁ। লিখে নাও, লিখে নাও যে পললের আকৃতি স্তর অনুযায়ী সজ্জিত হওয়ার কারণে, পললগুলির আকৃতি স্তর অনুযায়ী সজ্জিত হওয়ার কারণে পললে জলীয় উপাদানের পরিমাণ হ্রাস পাওয়ার সময় বা ফলে, পললে জলীয় উপাদান হ্রাস পাওয়ার সময় বা ফলে স্তর এবং উপস্তরে মূল পলল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মূল পলল থেকে স্তর বা উপস্তরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই ঘটনায় বা এই ফাটল বা এই বিচ্ছিন্নতা মাড ক্র্যাক নামে পরিচিত। হয়ে গেলেই বলবে। হয়েছে। নেক্সট, পিপল রিপল মার্ক, RIPPLE, রিপল মার্ক কি? আবার বলছি, রিপল মার্ক কি? রিপল মার্ক কি? হয়েছে স্যার। কারো জানা আছে? স্যার রিপিল মার্ক হচ্ছে স্যার ওই স্রোতের প্রবাহের ফলে ওই পললের উপর বিভিন্ন তরঙ্গায়িত চিহ্ন তৈরি হয়, আচ্ছা যেগুলোই স্যার রিপিল মার্ক। আচ্ছা, একদম কাছাকাছি। চলো, সমুদ্র পলল বা উজ দীর্ঘদিন সুস্থির অবস্থায় থাকলে, দীর্ঘদিন সুস্থির অবস্থায় থাকলে এর ওপর যে ঢেউয়ের লহরী চিহ্ন ফুটে ওঠে তাকে রিপল মার্ক বলে। অন্য কোনো ইয়েতে হলে তাকে লহরী চিহ্ন বলা হবে, কিন্তু উজের উপরে হলে তবেই তাকে রিপল মার্ক বলা হবে। যে লহরী চিহ্ন ফুলে ওঠে বা ফুটে ওঠে তাকে রিপল মার্ক বলে। হয়ে গেছে? হুম। শিল্পা হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট, সংঘাত শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? সংঘাত শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
বলবো? হ্যাঁ স্যার বলুন। কারো জানা আছে তোমাদের? স্যার ওই তো সেই আর্জেলিসিয়াস, আরিসেনিয়াস, ওগুলো তো, ওইভাবে পড়ছে না ওই গো। ভাগগুলো বলছেন? না, পেরিজেনাস, না স্যার ওগুলো টেরিজেনাস চাইছে। এইগুলো। না না না, ওই ভাগগুলো তো করিয়েছিলাম, ওইগুলো তো আলাদা, ওগুলো আমি করাবো। ওটা মেনলি, হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিই, ঠিক মনে করেছো। তোমরা রামকৃষ্ণ বাবুর বইটা থেকে না ওই ব্যাপারগুলো একটু দেখো তো, পাললিক শিলার শ্রেণী বিভাগটা, ওই টার্ম হ্যাঁ। গুলো একটু দেখবে, ঠিক আছে? হুম, আমি পরের হুম, দিন 10 মিনিটের মধ্যে ওটা শেষ করে দেবো, একটু দেখবে। আমি আজকে মেনলি পাললিক শিলা আর মেটামরফিক রকটা নিয়ে আলোচনা করে দেবো। তারপরে আগে একটা এক্সাম নেবো, তারপরে আবার হুম, দরকার হলে একটা রিভিশন ক্লাস দেবো। বোঝা গেল? হুম, হুম, ওইগুলো রামকৃষ্ণবাবুর বই থেকে একটু দেখো। আচ্ছা, যেটার জন্য বলা, আমাদের অতটা চাইছে না, একদম সিম্পল ভাবে চাইছে। সংঘাত শিলার দুই প্রকার। একটা হচ্ছে, মানে দুই প্রকার কি, কোন স্থানে সৃষ্টি হচ্ছে তার উপর ডিপেন্ড করে ভাগটা করতে হয়। একটা জলভাগে আর একটা স্থলভাগে। জলভাগে সৃষ্ট আহ সংঘাত শিলা, আর স্থলভাগে সৃষ্ট সংঘাত শিলা। কি বললাম, বোঝা গেছে? হুম। এবারে যেই জন্য এটা বলা, প্রশ্নটা হচ্ছে সংঘাত শিলায় কি জীবাশ্ম থাকতে পারে না পারে না? ওটা তো চূর্ণ বিচূর্ণ হয়ে তৈরি হচ্ছে, একটা হুম। বাইফোর্স কাজ করছে। তাহলে বলা হচ্ছে সংঘাত শিলায় জীবাশ্ম থাকতে পারে না পারে না? কে বলতে পারবে? এনিওয়ান? দেখো, সংঘাত যেটা তোমরা শিলার। ভুল করছো, থাকতে শিলাটা পারে। সংঘাত শিলা বলে সেইটা চূর্ণ বিচূর্ণ বা বাইফোর্স কাজ করেনি, ওর পললটা সংঘাত। হ্যাঁ। অর্থাৎ সংঘাত উপায়ে সৃষ্ট পলল দ্বারা শিলা, অর্থাৎ পললটা তৈরি হয়েছে ওই রকম বাই ফোর্সের মাধ্যমে। তাই মানে সংঘাত থাকতে পারে। শিলাতেও জীবাশ্ম থাকতে পারে এবং থাকে। তবে কোন ধরনের থাকে না, যেটা জলভাগে সঞ্চিত সংঘাত শিলা। ওকে, হুম, বোঝা গেল? হুম। নেক্সট। স্যার বলছি, হ্যাঁ বলো। জলভাগে সঞ্চিত যেটা বললেন সেটা তো কাদা পাথর উদাহরণ হতে পারে। আমি দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে ও দিচ্ছি বাবু। আচ্ছা, সেটাই। আচ্ছা, জলভাগে সঞ্চিত সংঘাত শিলার মধ্যে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কংলোমারেট। কংগ্লোমারেট। কাদা পাথরটা সবসময় সংঘাত নাও হতে পারে বাবু, হুম, অসংঘাতও হতে পারে, হ্যাঁ। হুম, আর স্থলভাগে সঞ্চিত সংঘাত শিলার উদাহরণ হচ্ছে লোয়েস। এটি কিন্তু বেশি পড়ে, স্থলভাগে সঞ্চিত সংঘাত শিলার উদাহরণ চাই। লুইস। হয়ে গেলেই বলবে। হ্যাঁ স্যার। হ্যাঁ হচ্ছে। স্যার ভাইয়া। রাসায়নিক উপায়ে নিশ্চয়ই জানো, কার্বনেট, সালফেট, হুম, হুম, লৌহপ্রস্তর, ক্লোরাইড, সিলিকেট। জৈব উপায় এগুলোই জানো, চুনময়, কার্বনময়, বালুকাময়, লৌহময়। যান্ত্রিক উপায় এগুলোও জানো, প্রস্তরময়, বালুকাময়, কর্দমময়। ওই টেরিজেনিয়াস ফেরিজেনিয়াস, ওইগুলো আমি আর এই মুহূর্তে বলছি না, না বলার দরকার আছে? না স্যার, এগুলো সেই রামকৃষ্ণবাবুর বই থেকে স্যার দেখি। একদম। কিন্তু আমি অসুবিধা হবে না। উদাহরণগুলো বলে দেবো, রামকৃষ্ণ বাবুর বইয়ে তো পর্যাপ্ত উদাহরণ আছে, যে স্যার হ্যাঁ। অত মনে রাখতে পারবো না কোনগুলো কোশ্চেন হয়। তাহলে প্রথমেই লেখো, যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলার উদাহরণ। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলার উদাহরণ হয়ে গেলে বলবে। হ্যাঁ। বেলে পাথর, কাদা পাথর, সেল। বেলে পাথর, কাদা পাথর, সেল। হুম। নেক্সট। হয়েছে? হুম, এর মধ্যে প্রস্তরময় 50% গুলোর 2 মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত, তাই তো? হুম, সেটাই প্রস্তরময়, হুম, 50% কণা 2 মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত। হুম। বুঝতে পারছো? যে না বুঝতে পারবে রেসপন্স করবে যে স্যার আমি বুঝতে পারলাম না, কি বলে বেরিয়ে গেলেন। এই স্যার প্রস্তরময় সেলার। আচ্ছা, প্রস্তরময় বলতে ওই শিলাটার 50% কণাগুলোর ব্যাস 2 মিলিমিটারের বেশি, এবার বোঝা গেছে? এবারে বুঝতে পেরেছো শিল্পা? হ্যাঁ স্যার, ওটা বুঝতে পেরেছি। বলছি যে স্যার, সেল আর কাদা পাথরের মধ্যে পার্থক্য কি, মানে
আমি বলে দেবো, বলছি। আমি আগে এটা শেষ করে নেই, তারপর তোমার প্রশ্নের উত্তর দেব। প্রস্তরময়ের প্রপার উদাহরণ হচ্ছে কংগ্লোমারেট, ড্রেনিয়া আর ব্রেক্সিয়া। এই তিনটি উদাহরণে চাই বা কোশ্চেন তুলে। স্যার আরেকবার বলুন এগুলো। কংগ্লোমারেট, ড্রেনিয়া, ব্রেক্সিয়া। কি ধেনিয়া? ধেনিয়া ধৈরফলাইকা দন্তেন্ন হস্যই অন্ত্যস্ত আকার। ও, ব্রেক্সিয়া। বালুকাময়ের হচ্ছে বেলে পাথর আর কোয়ার্চ। একটু বলে দিই, এখানে কোয়ার্টজ বলতে আগ্নেয় শিলাটা নয়, এটা কোয়ার্টজাইট। বোঝা গেছে? হ্যাঁ। কর্দমময় উদাহরণ হচ্ছে কাদা পাথর, যেটার কণাগুলো আরো কম্প্যাক্টাইজেশনের পরে হয় সেল, সেল রূপান্তরিত হয়ে হয় স্লেট। এবারে বুঝাতে পারলাম শিল্পাকে? হ্যাঁ স্যার। সেলের রূপান্তরিত রূপ স্লেট। আমি কিন্তু কাদা পাথরের রূপান্তরিত সেল বলিনি, কাদা পাথরটা কম্প্যাক্টাইজেশনের মাধ্যমে, সিমেন্টাইজেশন যেটা বলেছিলাম, হুম। সেটা আরো ঠিকঠাক হলে হয় সেল, সেলটা রূপান্তরিত হয়ে হয় স্লেট। ঠিক আছে? হুম। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, রাসায়নিক উপায়ে যেটা মেন ভাগগুলো, কার্বনেট, তার উদাহরণটা দিয়ে নাও ডলোমাইট। সালফেটের উদাহরণ দাও জিপসাম। লৌহ প্রস্তরের দাও হেমাটাইট, লিমোনাইট। ক্লোরাইডস এর উদাহরণ দাও খনিজ লবণ। সিলিকেটের উদাহরণ দাও ফিল্ট ও চাট। হয়েছে? হুম। হয়েছে বলে বলবে। হুম। হুম। এরপরে তোমরা জৈব পদার্থের ভাগগুলো পড়েছো, কিন্তু শুধু ওই একটিই করে উদাহরণ জানতে, চুনাপাথর। জৈব পদার্থ মোটামুটি ভাগ করা যায় চারটা ভাগ। জৈব পদার্থে দ্বারা বা জৈব পদার্থ দ্বারা সৃষ্ট পাললিক শিলাকে চার ভাগে ভাগ করা যায়। ফার্স্টেরটা হচ্ছে চুনময়। চুনময়েরটা হচ্ছে চুনাপাথর, ডলোমাইট। এটা নোট চাইলে তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি, যে স্যার নোটটা দিয়ে দিন, আমি নোটটা পাঠিয়ে দেবো, বা স্যার কালকে পাঠিয়ে দেবে। আমি বাড়িতে আছি তো, স্যারকে দিয়ে দিচ্ছি, স্যার পাঠিয়ে দেবে। তাহলে চুনময়ের এটা হচ্ছে চুনাপাথর আর ডলোমাইট হুম। হচ্ছে বাকিদের। হুম। হ্যাঁ স্যার। ওকে। কার্বনময়ের হচ্ছে লিগনাইট এবং বিটুমিনাস। কার্বনময়ের হচ্ছে লিগনাইট ও বিটুমিনাস। বালুকাময়ের হচ্ছে ডায়োটাম। বালুকাময়ের হচ্ছে ডায়োটাম। লৌহময়ের হচ্ছে লৌহপ্রস্তর। হলেই বলবে যে স্যার আমাদের হয়ে গেছে। হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার খড়িমাটিটাকে থেকে কোন গ্রুপের মধ্যে ফেলা যাবে স্যার? চুনাপাথর চুনময়, চুনময়। চুনময়, আর চুনময়, কোকোইনাও চুনময়। চুনময়, অবশ্যই চুনময়, অবশ্যই চুনময়।
এখান থেকে আজ যে ক্রিটিক্যাল বেস কোশ্চেন গুলো একটু দেখে নাও। কতগুলো পয়েন্ট বলছি সেগুলো মিলিয়ে নেবে। পাললিক শিলার স্ট্রাকচার প্লেটি স্ট্রাকচার, পাললিক শিলার স্ট্রাকচার প্লেটি স্ট্রাকচার মানে প্লেটের ন্যায় গ্রথন। দানাদার মলিকিউলার অনেক তো আছে, দানাদার স্ট্রাকচার প্লেটি স্ট্রাকচার, পাললিক শিলা প্রধানত প্লেটি স্ট্রাকচারের হয়। হয়েছে? টেক্সচার তো স্যার, টেক্সচার গ্রথন। গ্রথন নট গঠন, স্ট্রাকচার নয় স্ট্রাকচার। এটাই বলছি। প্রথম দিনের ক্লাসগুলো ততটা ভাইটাল নয়, দ্বিতীয় দিনে অনেক কম ক্লাস কিন্তু খুব ভাইটাল, যেগুলো খুব ডিটেলস না জানলে পারবে না। তারপরে একটা বলি, ওকে দেখো নেটের কোশ্চেন হচ্ছে পাললিক শিলা রাসায়নিক বিক্রিয়ায় সক্ষম না অক্ষম, কি হবে অ্যান্সার? মানে রাসায়নিক সত্যিই সক্ষম? দেখো একদম লাইনে লিখে নাও, তিনটি শিলার মধ্যে পাললিক শিলা রাসায়নিক বিক্রিয়ায় অতি সক্ষম, কারণ মলিকুলার গুলো আলাদা আলাদা থাকে, খুব ঘটনা সন্নিবিষ্ট থাকে না। ঠিক আছে, হয়ে গেলেই বলবে স্যার হয়ে গেছে। দেখো সিলিকেট জাতীয় পাললিক শিলা সবচেয়ে বেশি মজবুত হয়, মানে কংক্রিটাইজেশনটা সবচেয়ে বেশি হয় ওদের, সিমেন্টাইজেশনটা বেশি হয়। সিলিকেট জাতীয় বলা হয় কোন পাললিক শিলাটি সবচেয়ে বেশি ভঙ্গুরে অক্ষম বা ভঙ্গুরতা কম? অ্যান্সার হবে সিলিকেট জাতীয় খনিজ। হয়েছে স্যার। হয়েছে? এটা কি বললেন স্যার? সিলিকেট জাতীয় পাললিক শিলা সব থেকে ভঙ্গুরতা সব থেকে কম। আচ্ছা আচ্ছা বা ঠিক আছে। দেখো কম্প্যাক্ট বেশি আর কি। ভঙ্গুরতা পরিমাপের একটা একক হয়, কাঠিন্যতা পরিমাপের একক যেটাকে আমরা বলি, জানো কেউ? যেখানে ডায়মন্ড সবচেয়ে বেশি র্যাঙ্কে আছে, কি বলে এককটাকে? মোহ হার্ডনেস। একদম, মোহ কাঠিন্যতার স্কেল বা মোহ হার্ডনেস স্কেল। সেই মোহ হার্ডনেস স্কেলে যতগুলো পাললিক শিলা আছে তার মধ্যে সবচেয়ে উপরে আছে সিলিকেট। এবারে ঠিক আছে, হ্যাঁ স্যার। এবারে বলতো তাহলে কোন খনিজ সবচেয়ে উপরে আছে? সিলিকা। কি গো বাকিরা, কোয়ার্টজ কেউ বলবে না? গুড, সিলিকা। তারপরটা লেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি স্থানে রয়েছে এই পাললিক শিলা, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি পরিমাণ স্থান জুড়ে রয়েছে পাললিক শিলা। ব্র্যাকেটে লিখবে 62%। স্বল্পমাত্রিক পুষ্টি মৌলগুলো কি কি গো? স্বল্পমাত্রিক সে কপার, মলিবডিনাম, এগুলো স্যার। এনপিকে, নাইট্রোজেন পটাশ ফসফরাস, তিনটা লিখে নাও। অতিমাত্রিক পুষ্টি মৌল যেটাকে বলে, লিখে নাও। এনপিকে এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে পাললিক শিলাতে। হয়েছে? এবারে এখানে কোশ্চেনটা তোমরা জানো, যদিও আমি নোট করেছি, কোশ্চেনটা পড়েছি অনেক জায়গায়। প্রাচীন পলিমাটি খাদর আর নবীন পলিমাটি, গঙ্গা তীরবর্তী নবীন পলিমাটি খাদর আর প্রাচীন পলিমাটি ভাঙ্গর নামে পরিচিত। আবার বলছি, নদী তীরবর্তী প্রাচীন পলিমাটি ভাঙ্গর আর নদী তীরবর্তী নবীন পলিমাটি খাদর নামে পরিচিত। ওকে, হয়েছে? হয়েছে স্যার।
পাললিক শিলা থেকে আর খুব একটা বেশি কিছু করতে হবে না। তোমাদের আর কিছু বলার আছে, নাহলে আমরা রূপান্তরিত শিলাতে যাব। স্যার ওই ইয়েটা একটু বলে দিন, সোল বলো। মার্কসটা। আচ্ছা, সোল মার্ক কি, তাই তো? হ্যাঁ কেউ এনিওয়ান একজন একটু ক্লু করো, তারপরে তাই বলবো যে স্যার আমি এটা বুঝেছি। স্যার, ব্যাপারটা হচ্ছে সেই ওই সোল মার্কস আর তরঙ্গ চিহ্ন, এই দুটোর মধ্যে মেনলি পার্থক্যটা আমি কি আছে? বুঝতে পেরে গেছি, তুমি বলতে চাইছো লোভিত মার্ক এবং সোল মার্কের পার্থক্য হ্যাঁ কোথায়। হ্যাঁ হ্যাঁ। আগে সোলটা কি উৎপল, তুমি একটু বলো তো দেখি শুনি। স্যার সোলটা যেটা পড়েছি স্যার, এই ঢেউয়ের মতো যে মানে এইটা আমার যেটা মনে হচ্ছে ধারণা, ঠিক ভুলও হতে পারি, যে তরঙ্গ চিহ্নটা হচ্ছে আপনার ওই তরঙ্গায়িত চিহ্নগুলো, মানে এলো এলো এবড়ো খেবড়ো সেরকম ধরনের চিহ্ন তৈরি হবে, কিন্তু সোল মার্কসের ক্ষেত্রে ছোট ছোট গর্ত বা ফাটল তৈরি হবে। আচ্ছা, সোল কাকে বলে জানো? সোল মাছ নয়, নদী হ্যাঁ তীরে যাদের বাড়ি তারা দেখবে বলে সোল তৈরি হয়েছে। সোল মানে কি? নদী পাড় ভাঙা দেখেছো? প্রথমে সোল তৈরি হ্যাঁ হয়, তারপরে পাড় ভেঙে পড়ে। কি এই সোল? ইঁদুরের গর্ত টর্ত থেকে সোল বানিয়ে যায়। সোল মানে বেরিয়ার লেস, বাঁধাটা নেই যেখানে, যেখানটা আচ্ছা উন্মুক্ত, সূক্ষ্ম। সিঙ্ক হোল, সোয়ালো হোল, এই সোয়ালো হোল থেকে শব্দটা এসেছে সোল। এবারে বোঝা গেছে? হ্যাঁ। কারণ আমাদের চলতি ভাষায় আমরা সেটাকে সোল নামে চিনি। তাহলে সোল কি না, দুপাশটা উন্মুক্ত ছোট ছোট গর্ত। হুম লহরী চিহ্ন কখন তৈরি হয় না, যখন জোয়ার ভাটার প্রকোপ বেশি বা কোনো জায়গায় উন্মুক্ত সমুদ্র বেশি, যেটাকে ফেচ বলো, ফেচ, হুম সেখানে সমুদ্রের উন্মুক্ততা বেশি থাকে, তাই তো? হুম কিন্তু যখন কোনো জায়গায় ক্ল্যাপোটিস তৈরি হয়, অর্থাৎ ফোওয়াস যাচ্ছে ব্যাকওয়াস ফিরে আসছে, দুটো একসাথে মিলিত হচ্ছে, সেটাই তো ক্ল্যাপোটিস, হুম হুম হাততালির মতো শব্দ। ওই হুম ক্ল্যাপোটিস তৈরি হলে ওই সোলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, সোলগুলোর কোনো সামঞ্জস্যতা থাকে না, এবং মাঝে মাঝেই ছোট বড় একাধিক গর্ত পাওয়া যায়, মানে ছোট ছোট একাধিক অবনমিত অংশ বা গর্ত, এটাকে বলে সোল। আর খালি যে চিহ্নটা, যেখানে একটা ঢেউয়ের ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায়, তাকে আমরা বলবো লহরী। ওকে, লহরী চিহ্ন বা রিপল মার্কস, ঠিক আছে। আর কারো কিছু? আর কেউ কিছু বলবে না? এবার চলো রূপান্তরিত শিলা। Yes. স্যার কখন চলে গেলেন? এই একটু আগে স্যার লেফট হয়েছে। আশা করি সবাই আর চোখেও বেরিয়ে যাওনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একদম। আমরা রূপান্তরিত শিলা প্রথমেই বলেছি যে অনেকটা আলোচনা করতে হবে এরকম ব্যাপার নয়, খুব সিম্পল। একেবারে খুব সিম্পলের উপর দিয়ে আমরা বেরিয়ে যাব। তোমরা জানো যে আগ্নেয় শিলা, পাললিক শিলা রূপান্তরিত হয়ে যে শিলা তৈরি করে তাকে রূপান্তরিত শিলা বলে। এর সঙ্গে আর কেউ কিছু বলবে যে হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, আমি এটা রূপান্তরিত শিলাও রূপান্তরিত হবে, রূপান্তরিত থেকেও রূপান্তরিত হতে পারে। ওইটা অ্যাড করতে হবে। ব্যাপার, সেটাকে বলা হয় পুনর্রূপান্তর, বলে হুম তো। আর হুম কিছু? সবসময় মনে রাখবে, যেটা খুব কম সংখ্যক মানুষ আলোকপাত করে, আমি বলবো না জানে না, নয়, অবশ্যই জানে, আলোকপাত করে, সেটা হচ্ছে কখনো শিলা রূপান্তর ঘটে না। তোমাদেরকে সোমনাথ বাবু বারবার কথাটা বোঝানোর চেষ্টা করতে, উৎপল হয়তো জানো, কি বলতো, মিনারেলস এর রূপান্তর ঘটে, তাই তো? মানে হুম শিলাটা তখনই রূপান্তরিত হতে পারে যখন তার মধ্যেকার মিনারেলস গুলো রূপান্তরিত হয়।
তাহলে প্রথমে যে মিনারেলসটা থাকে তাকে আমরা বলবো মুখ্য খনিজ, তারপরে যেটা রূপান্তরিত হয় তাকে সেকেন্ডারি খনিজ বা গৌণ খনিজ, সেকেন্ডারি মিনারেলস বা গৌণ মিনারেল। বোঝা গেছে? গৌণ খনিজ। তাহলে কি বলবে? অত্যাধিক তাপ, চাপ এবং স্পর্শ বা সংযোগের কারণে শিলা মধ্যস্থিত খনিজগুলি যখন রূপান্তরিত হয়ে গৌণ খনিজে পরিণত হয় বা রূপান্তর ঘটে, তাকেই আমরা বলবো রূপান্তরিত শিলা। ওকে, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এবারে তোমরা যেটা বলছিলে যে স্যার রূপান্তরিত শিলাও রূপান্তর ঘটে, তাকে আমরা বলবো পুনর্রূপান্তর। এবারে আমি এখানে কতগুলো আগে কথা বলবো। রূপান্তরিত শিলার তুমি জানো ভাগ রয়েছে, আঞ্চলিক রূপান্তর, সেটা একটা বৃহৎ অঞ্চল জুড়ে ঘটে। আরেকটা হচ্ছে স্থানীয় রূপান্তর, অল্প পরিমাণ স্থান জুড়ে ঘটে। এবারে প্রশ্নটা হচ্ছে আঞ্চলিক রূপান্তরে কে বেশি এফেক্টফুল, চাপ না তাপ? আঞ্চলিক রূপান্তরে তাপ স্যার। আঞ্চলিক অবশ্য চাপ, অবশ্যই চাপ। অবশ্যই আর চাপ। যখন ম্যাগমার সংস্পর্শে এসে রূপান্তরটা ঘটে তখন সেটাকে তাপ। স্থানীয় রূপান্তর বলি, যেটা হচ্ছে তাপ। এবারে কোনটাই দ্রুততার সঙ্গে ঘটে? দেখো বাকিটা তো আছেই, আমি যেগুলো বলছি আবার বলছি একদম ক্রিটিক্যাল, এর পরের দিন আমি একটা এক্সাম নেব, জাস্ট শেষ করে বেরিয়ে যাবো আজ। আমরা যেটা বলছিলাম যে তাপীয় রূপান্তর এবং চাপীয় রূপান্তর কোনটা ফার্স্ট ঘটে, তাপীয় না চাপীয়? তাপ না চাপ? বলো। দেখো সবসময় জানবে তাপীয় রূপান্তরটা খুব দ্রুত ঘটে, খুব দ্রুত ঘটে, আর চাপীয়টা ধীরে ধীরে ঘটে। ঠিক আছে? এখানে যেটা সবচেয়ে বেশি দরকার, কতগুলো রক্স বলবো, সেগুলোর রূপান্তরণ প্রক্রিয়াটা বলবো। প্রথমে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হচ্ছে এরকম একটা ছক বানিয়ে ফেলো, আমি 5টা করে বলবো। স্যার আপনি ওই নোটসটা একটু করে দিন না স্যার, ওইটা ছোটখাটো করে দিন। আচ্ছা, ওই যে অবশ্যই পেয়ে আঞ্চলিক যাবে। আর ইয়েটা। আচ্ছা, আজকে পড়ে নাও, স্যার দিয়ে দেবে, আমি পাঠিয়ে দিচ্ছি স্যারকে, স্যার সেগুলোকে আচ্ছা। রেডি করে দিয়ে দেবে। প্রথমে আমরা যেটা বলছিলাম আগ্নেয় শিলা এর থেকে রূপান্তরিত হচ্ছে, তোমরা জানো গ্রানাইট, গ্রানাইট থেকে নাইস, তারপরে ব্যাকেটে দেবে পুনর্রূপান্তর, দিয়ে লিখবে নিস। অনেকে জানো ব্যাপারগুলো, দু একটা হয়তো আনকমন পড়বে, তবু তুলে নাও, যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো আমি বলছি। গ্রানাইট থেকে নাইস, নাইস থেকে নিস। হয়েছে? হয়েছে? হ্যাঁ স্যার। ব্যাসল থেকে অ্যাম্ফিবোলাইট, ব্যাসল থেকে অ্যাম্ফিবোলাইট। হয়েছে? অগাইট থেকে হর্নব্লেড, গ্যাব্রো থেকে সার্পেন্টাইন, হয়েছে? হয়েছে? বায়োটাইট থেকে বায়োটাইট সিস্ট, হয়েছে? এবারে পাললিক থেকে রূপান্তরিত হয়েছে আমার 3টে দরকার, বেলে পাথর থেকে কোয়ারজাইট, কাদা পাথর থেকে স্লেট, চুনা পাথর থেকে মার্বেল। হয়েছে? রূপান্তর থেকে পুনর্রূপান্তরে নিচ থেকে নাইস, আবার কাদা পাথর থেকে সেল, সেল থেকে স্লেট, যেটা বললাম তোমাদেরকে আমি একটুই বলেছি সেলটা রূপান্তর শিলা নয়, পাললিক শিলাই, তার থেকে স্লেট। এই স্লেট পুনর্রূপান্তরিত হয়ে হচ্ছে ফিলাইট, এটা পুনর্রূপান্তরের সিরিজ বলছি। স্লেট থেকে ফিলাইট, তাই তো?
একদম। আরেকটা হচ্ছে নিচ থেকে নাইস। হয়েছে? হয়ে গেলেই বলবে। হচ্ছে স্যার। আচ্ছা, এবারে উদাহরণগুলো জেনে নাও। তাপের ফলে বেলে পাথর থেকে কোয়ারজাইট, কয়লা থেকে গ্রাফাইট, এগুলো তাপের ফলে হয়। এগুলোই উদাহরণে পড়বে, কনফার্ম থাকতে পারো। অনেক থাকলেও বেলেপাথর, এগুলোই দরকার হবে। স্যার তাপের ফলে কোনটা? বেলেপাথর থেকে কোয়ারজাইট, বেলে পাথর থেকে কোয়ারজাইট, কয়লা থেকে গ্রাফাইট। তাপের ফলে। হয়েছে? হুম। কেটে গেল নাকি? না স্যার, আছি। না স্যার। আচ্ছা, হয়ে গেছে। হুম। বলবো? হয়েছে? হুম। এবারে চাপের ফলে গ্রানাইট থেকে নিস, কাদা পাথর থেকে সিস্ট। কাদা পাথর থেকে সিস্ট। হচ্ছে। ঠিক আছে। হুম। এবারে অনেক সময় আরেকটা কোশ্চেন থাকে, যোগাযোগ রূপান্তর কি বা স্পর্শ রূপান্তর কি? কারো জানা আছে? স্যার যোগাযোগ আর স্পর্শটা একই? একই একই একই। আচ্ছা। কখনো কখনো কিছু কেমিক্যাল রক্সের বা খনিজের পাশাপাশি চলে আসলেও সেটাকে রূপান্তর করে দেয়, যেটাকে আমরা বলবো যোগাযোগ রূপান্তর। যেমন ক্যালসিয়াম কার্বনেটের সংস্পর্শে যদি কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল চলে আসে, সেটাকে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত করে। কি বললাম, বোঝা গেছে? হলেই বলবে যে স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, চুনা এবারে পাথরের রূপান্তর, সংস্পর্শে এলে, তাই তো? একদম। রূপান্তরিত শিলার আরেকটা দিক আছে, ভেঙেছে মরফিস বলে একজন লোক। সেটা হচ্ছে ফোলিয়েটেড মেটামরফিক রক্স আর নন ফোলিয়েটেড মেটামরফিক রক্স। কারো জানা আছে? হ্যাঁ স্যার, বলো। জানি। স্যার রূপান্তরিত শিলা গঠনের সময় মানে শিলার মধ্যে যে খনিজগুলো থাকে সেগুলো কোনোটা বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে, অবিচ্ছিন্ন অবস্থায়। সেগুলো হুম, যখন তাপ ও চাপের ফলে রাসায়নিক সংযুক্তি অনুযায়ী বিভিন্ন স্তরে স্তরে বা ঢেউয়ের ন্যায় সমধর্মী। সংকীর্ণ। আবার একটা হ্যাঁ, ওয়ার্ড ইউজ করো, সমধর্মী। সমধর্মী। সমধর্মী, একদম তাই তো। মানে একদম, কোনো একটা যেটা নির্দিষ্ট অঞ্চলে চলে আসে। ব্যাস গুড। সমধর্মী খনিজগুলো মানে এক একটা খনিজ এক একটা জোনে চলে আসে। হুম। এক একটা খনিজ এক একটা জোনে থাকবে, লেয়ারে থাকবে, স্তরে থাকবে, তাকে বলবো ফোলিয়েটেড। আর যেটা থাকবে না সেটা বলবো আমরা নন নন ফোলিয়েটেড। ফলিয়েটেড। একদম। ঠিক আছে। হুম। বলো, রূপান্তরিত শিলা থেকে আর কি জানতে চাও? আর কেউ কিছু জানতে চাই না? পরের দিন এক্সামের জন্য রেডি? সিলেবাসটা স্যার? রক্সের 3টে সেন্সাস রিপোর্ট। আর খনিজটাও স্যার? রক্সের মধ্যেই তো খনিজ, খনিজ আলাদা নেই, রক্স এন্ড মিনারেলস এক। আর স্যার ইয়েটা থাকবে না তো, ওই যে স্যার প্রথমে যেটা পড়িয়েছেন? শেষ করতে পারবে না, প্রথমে থাকবে না, খালি না, সেন্সাস রিপোর্ট। হ্যাঁ, সেন্সাস আর রক্স। ক তারিখে হবে? মেটামরফিক রক্সের উপর খুব বেশি গুরুত্ব দিতে হবে না। মেটামরফিক রক্স থেকে খালি ওই চেঞ্জিংটাই দেয় পরীক্ষায়, এতদিন পর্যন্ত আমি দেখে এসেছি, অন্য কিছু দেয়নি। মেনলি ইগনিয়াস সেডিমেন্টারির উপর জোর দেবে, তাও বলে দিলাম। মেটামরফিক থেকে দিলে চেঞ্জিং দেবে, পরিবর্তিত হয়ে কি হয় বা কি হয়েছে। আর স্যার আপনার সিম্পল। কত পরীক্ষার নম্বরের জন্য রেডি পরীক্ষাটা? তো?
স্যার পরীক্ষাটা কত 30 নম্বর? 30 নাম্বার, 30। সময় কতক্ষণ? আধ ঘন্টা। আধ ঘন্টা। কবে কত তারিখে স্যার কি বার হচ্ছে? আমি জানিয়ে দেবো, বুধবার করে আর নেবো। বুধবার, হ্যাঁ, তাই একটু থাকাই ভালো। একদম ক্রিটিক্যাল কোশ্চেন করবো, যতটা ম্যাক্সিমাম লেভেলে স্টাডি করার দরকার করে নিও। হ্যাঁ শিল্পা বোঝা গেল? হ্যাঁ স্যার। এখন যত বেশি ক্রিটিক্যাল করুন না। শিল্পা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। দীপান্বিতা, ব্যাস আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, ওই দিন সবাই পরীক্ষা নেবে, সবাই আজকে যারা ক্লাস করলো নি তারাও পরীক্ষা দেবে। মেটামর্ট আবার বলে দিচ্ছি, মেটামর্টিকের উপর গুরুত্ব বেশি দেওয়ার দরকার নেই, খুব একটা দেওয়ার দরকার নেই। সেডিমেন্টারি ইগনিয়াসের উপর গুরুত্ব থাকবে, সেন্সাস রিপোর্টটা বারবার পড়বে, ওটা নিয়ে গুলিয়ে যাবে সবার। হুম। ঠিক আছে? আর স্যার আরেকটা কথা, যে স্যার হ্যাঁ, স্যার হুম, বলছি হুম, সেই বলো। মানে ক্লাসের টাইমে পরীক্ষা হবে না, আপনি যে কোনো সময় কোশ্চেন দিয়ে দেবেন? যে কোনো সময় নয়, আমি ক্লাসের টাইমেই প্রশ্ন দেবো, তোমরা 30 মিনিট পরে সাবমিট করবে, আমি প্রত্যেকটা খাতা আলোচনা করবো 15 মিনিট, ওই দিন 45 মিনিটের ক্লাস নেবো আমি। আচ্ছা, ঠিক আছে। ওই দিন একদম স্যার ফ্রি কোয়েশ্চেনটা রেখে কি ক্লাস বাংলায় রাখবো। করবেন না ইংলিশে? অবশ্যই বাংলায় করবো, প্রথম প্রথম পুরো বাংলায় করবো। হ্যাঁ স্যার, ওটাই বলছি আর কি, বাংলায় করবেন। স্যার হ্যাঁ, একটু পিএসসি কি সচরাচর বাংলায় হয়? ভাববো। না, স্যার পিএসসি, বাংলায় হয় না, ইংলিশে হয়, ইংলিশে হয় কিন্তু একেবারে খুব খুব গভীর সম্ভাবনা এবছর বাংলায় হবে। মানে আচ্ছা অল্টারনেট যে 3টে ভাষা থাকে তার মধ্যে বাংলা একটা। স্যার, আমাদের আর কি বাংলায় হয়ে লাভ কি বলুন দেখি? না সে তো অবশ্যই, অবশ্যই আমার জিওগ্রাফির তো কোনো মনে হয় ফায়দা ইংলিশ নেই। হলে সব থেকে ভালো হয়, এমন অবশ্যই, পরিস্থিতি আমাদের সাবজেক্টটার যে পরিস্থিতি। সে অবশ্যই, অবশ্যই টার্ম গুলো সহজে চেনা যায়। হুম। ওকে, মন দিয়ে দেখে স্যার নাও, আমি পরীক্ষার জন্য বলি তৈরি হও। পিএসসি কে ধরে বেশি করে লাভ নেই স্যার, আপনি এসএসসি ধরে মানে আমি তো বেশি একবারও আমাদের বলিনি পড়ার পিএসসি ধরে পড়াচ্ছি, আমি প্রথম দিনই বলেছিলাম যে পুরো নেট সেট ধরে পড়াচ্ছি, তোমরা মাথায় এইটুকু গেঁথে রাখো যে এর বাইরে আমাদের কোনো কোশ্চেন হয় না। তুমি রক্সের যে কোশ্চেন গুলো ক্রিটিক্যাল টাইপের আমি বলি, তুমি ভালো করে দেখবে, খুব কম পরীক্ষায় এসেছে কিন্তু এসেছে। আমি তোমাকে সাল পর্যন্ত উল্লেখ করে দেবো, এই সালে এটা নেট সেট, তোমার চাহিদাটা টপে হোক। আমি যেদিনে প্রথম পড়াতে শুরু করেছিলাম আমি বলেই দিলাম, এইখানের ক্লাসগুলো খুব ক্রিটিক্যাল, মনে রাখা খুব যন্ত্রণাদায়ক হবে। কারণটা হচ্ছে চাহিদাটা থাকো একদম উপরে, তবে তোলার জিনিসগুলো এমনিই পেয়ে যাবে। ঠিক আছে? পরের দিন এক্সামটা দিলেই বোঝা যাবে আশা করি। ওকে উৎপল, ঠিক আছে স্যার। ভালো করে হোক, এক্সামটা ঠিকঠাক দাও। হুম। আর গাজন দেখো, গাজন।